আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? কেমন আছো তোমরা সকলে? তো আমাদের রুটিন অনুযায়ী আমরা আজকে তোমাদের সন্ধ্যা 6টায় লাইভে আসার কথা ছিল এবং তার রুটিন এর ধারাবাহিকতায় আমরা লাইভে উপস্থিত হয়েছি এবং আমাদের লাইভে আজকের যে রুটিনের টপিক ছিল তা হলো অর্থনীতি এবং সমাজবিজ্ঞান। মানে আমাদের একাডেমিকভাবে অর্থনীতি এবং সমাজবিজ্ঞান কিভাবে পড়তে হবে এবং এটার কী কী বিষয় সিক্রেট বিষয়গুলো ফলো করতে হবে, কিভাবে পড়লে আমরা সহজে এটা ওভারকাম করতে পারবো বা এ প্লাস পেতে পারবো, এখানকার কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করা লাগবে, ওভারঅল আমরা চেষ্টা করব সবগুলো বিষয় আলোচনা করার। অর্থাৎ তোমার অর্থনীতি রিলেটেড যত সমস্যা রয়েছে, সমাজবিজ্ঞান রিলেটেড যত সমস্যা রয়েছে তোমরা সবগুলো জানাইতে পারো। আমরা চেষ্টা করব তোমার সবগুলো সমস্যার সমাধান দেওয়ার এই ভিডিওতে। তো আমরা সর্বপ্রথম তোমাদের সামনে আলোচনা করব অর্থনীতি বিষয়টা নিয়ে। দেখো, এই ভিডিওগুলো অনেকে মনে করবে যে এগুলো তো বোর্ডে নেওয়ার কথা বা এগুলো কিন্তু লেখালেখির বিষয় আছে। অবশ্যই এগুলো লিখে নেওয়ার কথা, কিন্তু প্রথম ক্লাসটা আমরা বোর্ডে মানে বা এমনিতে লেখালেখি করে দেখাচ্ছি না। তার কারণ হলো প্রথম ক্লাসটা মূলত এটার প্রত্যেকটা সাবজেক্টের আমরা আগেই বলছি ওই সাবজেক্টের সিক্রেট, অর্থাৎ ওই সাবজেক্টে কোন কোন বিষয়গুলো ফলো করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এজন্য মূলত প্রথম ক্লাসটাতে আমরা ওই সাবজেক্টের বেসিক যতগুলো তথ্য আছে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো ফলো করতে হয় এগুলো আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে আমরা সর্বপ্রথম অর্থনীতি যে আছে এই অর্থনীতির আমরা সিক্রেটগুলো জানি। সিক্রেট বলতে কি, অর্থনীতির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো ফলো করলে আমরা সহজেই অর্থনীতির ক্ষেত্রে A+ পেতে পারি এবং আমরা সবগুলো কমন পাবো কোন কোন বিষয়গুলো ফলো করলে। দেখো, অর্থনীতির ক্ষেত্রে সর্বপ্রথম তোমার মাথায় যেটা রাখতে হবে, অর্থনীতি যে তোমার বেসিক যে বইটা আছে এই বইটা খুব সুন্দর করে কিন্তু সর্বপ্রথম পড়তে হবে। তো এখন এই বইটা যখন পড়বা তখন কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। অন্যান্য সাবজেক্টের মানবিকের ক্ষেত্রে যুক্তিবিদ্যা বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা বোঝার কিছু থাকে না। যুক্তিবিদ্যাতে অনেক একটু বোঝা লাগে, এখানে বোঝা না ছাড়া হয় না। আবার বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো না বুঝলেও খুব একটা প্রবলেম হবে না, এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, কারণ এগুলো সব মুখস্থর বিষয়। আর অর্থনীতি আর যুক্তিবিদ্যা, বিশেষ করে এই দুইটা সাবজেক্ট, যেহেতু আমরা অর্থনীতি আলোচনা করব ওই জন্য আজকে অর্থনীতি জাস্ট কথা বলতেছি। তো এই অর্থনীতিতে তোমাদের কিন্তু পড়বা ঠিক আছে, কিন্তু পড়াটা যে পড়লা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। বুঝে বুঝে বলতে কি, একটা লাইন যে পড়লা ওইটা দ্বারা এখানে মূলত কি বোঝাচ্ছে, মানে অর্থাৎ ওই লাইনটা যে তুমি পড়লা ওই লাইনটা দ্বারা মূলত কোন বিষয়টাকে ইঙ্গিত করতেছে এই তোমাকে ধারণাটা রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। এখন এটা পুরো লাভটা কি, দেখো তোমার মুখস্থ করতে গেলে অর্থনীতিতে তুমি 100% ধরা খাবা এবং অন্যান্য সাবজেক্টগুলোতে ক্ষেত্রেও, বিশেষ করে এইচএসসিতে মুখস্থ করার চেয়ে সর্বপ্রথম যে কাজটা তোমার দায়িত্বটা থাকবে সেইটা হলো তোমার সেই জিনিসটা তোমার রিভিশন দেওয়া। এই মানে ভুল বলছি, সেই জিনিসটা তোমার বুঝে বুঝে পড়া। সর্বপ্রথম যেটা কাজ থাকবে এটা বুঝতে হবে ওটা কি বোঝাচ্ছে, এবং তুমি যদি ওই জিনিসটা যদি বুঝো যে এইটা দ্বারা এই জিনিসটাকে মূলত ইঙ্গিত করতেছে, এখন ওই টপিকের পর যদি তোমাকে যে কোনো কিছু লিখতে দেয় তুমি কিন্তু ইজিলি লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না। মানে খুব সহজেই তুমি ওইটা বিষয় সম্পর্কে অনেক কিছু লিখতে পারবা। তো এই জন্য এই জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবা যে যেটাই পড়ো না কেন, যেই টপিকে পড়ো না কেন, আগে সর্বপ্রথম ওই টপিকটা বোঝার চেষ্টা করবা যে ওইটা কী বোঝাচ্ছে, কোন বিষয়টাকে মূলত ইঙ্গিত করতেছে এই বিষয়টা। এটা যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু ওইটা সম্পর্কে তোমার যদি কোনো মুখস্থ কোনো কিছু নাও থাকে তাও কিন্তু তুমি এমনিতেই ওইটা সম্পর্কে অনেক কথা কিন্তু লিখতে পারবা। আর যদি তোমার যদি ওইটা আরও মনে করো কিছু জিনিস তথ্য মুখস্থ থাকলো তাহলে তো তুমি অসংখ্য মানে ওইটা সম্পর্কে কথা আরও লিখতে পারবা। তো অর্থনীতির তাহলে সর্বপ্রথম যে জিনিসটা থাকবে তোমাদের যে অর্থনীতির ক্ষেত্রে, এবং শেষে কিন্তু একটা সিক্রেট বলবো, ওই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কেন এটা, কারণ ওইটা যদি তুমি ফলো করো তোমার মানে খুব সহজেই চলে আসবে A+ অর্থনীতির ক্ষেত্রে। তো শেষ পর্যন্ত ওই জন্য মানে ধৈর্য ধরে দেখতে থাকো। তো দেখো, তোমার প্রথম যেটা কাজ হলো, সর্বপ্রথম বললাম তোমার যেটাই পড়ো তোমাকে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। যেমন অর্থনীতির ক্ষেত্রে তোমার এখন উপযোগ আছে, উৎপাদন আছে, এই জিনিসটাতে আছে, এটা বুঝতে হবে তোমার উৎপাদন কি, উৎপাদন কি বুঝাই, উপযোগ জিনিসটা কি, ওটা তারা কী বুঝাই। তারপর তোমার আরও এরকম বিভিন্ন ধরনের আয় আছে, ব্যয় আছে, ভোগ আছে, ভোগ ব্যয় আছে, এরকম আরও বাজার আছে, এরকম অনেক। যেমন আমরা বাজার বলতে এই জিনিসটা যেমন তুমি যদি নর্মাল বুঝে থাকো তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। আমরা বাজার বলতে
মূলত মনে করি কোনো একটা স্থানকে, কিন্তু অর্থনীতি ভাষায় বাজার বলতে স্থানকে বোঝায় না। কিন্তু স্থান বলতে কীরকম দেখো, মনে করো এখানে একটা বাজার, ওইখানে ওই বাজারটার একটা নাম আছে, আমরা মূলত স্থানকে মানে কেন্দ্র করে ওই বাজারটা কিন্তু নামকরণ করি। তুমি লক্ষ্য করলেই দেখবা যে কোনো আমরা বাজারটাকে কেন্দ্র করে নাম করে কিন্তু মানে ওইটার বাজারটার নাম করি, কিন্তু বাস্তবে কিন্তু এটা না। বাস্তবে তোমার বাজার বলতে নির্দিষ্ট কখনো স্থানকে বোঝাবে না। এটা কিন্তু একবার এই যে বিগত সালে গুচ্ছতে মানে 22-23 সেশনে মনে হয় আসছিল, বাজার কি, বাজার কোনো নির্দিষ্ট একটি স্থান সময় এরকম মানে বিভিন্ন আসছিল। অর্থাৎ বাজার কোনো নির্দিষ্ট, বাজার বলতে কোনো নির্দিষ্ট একটা স্থানকে কিন্তু বোঝাবে না। অর্থাৎ বাজার বলতে কোনো একটা পণ্যকে বোঝাবে, যেই পণ্যটাকে কেন্দ্র করে এই বাজারটা গড়ে উঠেছে, মূলত পণ্যটাকে বোঝায়। তো এখন দেখো এই জিনিসটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি যদি মুখস্থ করে যেতা, পরীক্ষায় গিয়ে যখন ভুলে যাবা, তখন তুমি তো মনে করো যে কী লিখবা, তখন কিন্তু উলটপালট লিখে চলে আসবা। কারণ অর্থনীতি ভাষা যে কোনো জিনিসের অর্থনীতির একটা আলাদা ভাষা রয়েছে, আমরা নর্মাল যে ভাষাগুলো ইউজ করি সেটার একটা আলাদা ভাষা রয়েছে, কিন্তু একটু কিন্তু ভিন্নতা আছে, এবং এই ভিন্নতাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারতেছি। তো অর্থনীতি ক্ষেত্রে তাহলে সর্বপ্রথম যে জিনিসটা বললাম, যেটাই পড়বা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা যে ইজিলি ওই জিনিসটা তোমার পরীক্ষায় যদি সরাসরি নাও আসে তুমি লিখতে পারতেছো। 2 নম্বর বিষয় হলো মাস্ট তোমাকে যেটা চ্যাপ্টার পড়বা বা অধ্যায় পড়বা ওইটার বিগত সালের কোশ্চেনগুলো শেষ করতে হবে। কয় বছরের? 3 থেকে যত পারো, এদিকে সর্বনিম্ন হলো 3 বছর শেষ করতে হবে। এর ঊর্ধ্বে তুমি এখন যত পারো 5 বছর 7 বছর যত পারো তোমার ইচ্ছা, তবে 3 বছরে তোমাকে অ্যাটলিস্ট শেষ করতেই হবে। তো যারা এই কাজটা করবে, এই কাজটা করার লাভ কি দেখি, যেটা শুনো, এই কাজটা করলে তোমার কী লাভ হবে। তুমি যদি 3 বছরের প্রশ্ন বিগত সালে যে কোশ্চেনগুলো আছে এই সবগুলো যদি তুমি শেষ করতে পারো, তোমার সৃজনশীল 100% কমন পাবা। সৃজনশীল কি বললাম, 100%। হুবহু তুমি একবারে, হুবহু বলবো না, মানে ওই ধাপটা তুমি একবারে কমন পাবা, প্যাটার্নটা একবারে কমন পাবা। মনে করো একবার পড়ছে যে উদ্দীপক হচ্ছে চাহিদা সূচি বা চাহিদা রেখা অঙ্কন করো, চাহিদা রেখা অঙ্কন করো, এরকমটা বলবে। সূচি তো পড়ে না নর্মালি, বেশিরভাগ সময় বলে চাহিদা রেখা অঙ্কন করো। বা বলে যে উদ্দীপকে সে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি, উদ্দীপকে কোন বিধিটি প্রযোজ্য হয়েছে ব্যাখ্যা করো। আর কোনো সময় আসলে যে উদ্দীপকে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধিটি মানে প্রবাহিত হয়েছে, এটা মানে এটা ঘটেছে ওইখানে, এটা ব্যাখ্যা করো। মানে মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমার টপিক একটাই থাকবে, পয়েন্ট একটাই থাকবে, জাস্ট ওই প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘোরাই পেঁচাই এদিক ওদিক দিয়ে তোমার আসবে, উত্তর একটাই। এই জিনিসটাই তোমার বিগত সালে কোশ্চেনগুলো হয়েছে। তুমি যদি একবার শুধু একটা সালে বিগত সালে কোশ্চেন শেষ করো, মনে করো কথার কথা তুমি কত সাল, যে যেহেতু এখন তোমার 24 চলতেছে, মনে হয় 23 সালেটা শেষ করলা, তারপর তুমি 22 সালেটা মনে করো আসতেছো শেষ করতে, তারপর দেখবা যে তুমি যখন 23 সালেটা শেষ করতেছো, 22 সালে না আসার পূর্বেই দেখবা যে 23 সালে 2-3টা যখনই শেষ করবা, তখন পরবর্তীতে যখন করতে যাবা দেখবা যে ওই আগেরগুলো থেকে 1-2টা আসতেছে। এর পরবর্তীতে আবার যখন করতে যাবা দেখবা যে আগেরগুলো থেকে 1-2টা আসতেছে। এটা হবে, এটা তুমি বারবার লক্ষ্য করবা। মানে অর্থাৎ তারা বেশিরভাগ সময় চেষ্টা করে যে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো রিপিটেড করার। কারণ কোশ্চেন প্রশ্ন কই পাবে তারা নতুন করে, যেখানে ওইগুলো যেগুলো আছে ওইগুলোর মধ্যেই তো সীমাবদ্ধ। মানে একটা চ্যাপ্টারের মধ্যে তোমার 4-5টা প্যাটার্ন থাকে, এর তো বেশি থাকে না। তো কিছু অধ্যায় যেমন প্রথম অধ্যায় থেকে তোমার সৃজনশীল আসার 2টা প্যাটার্ন, ওই 2টা প্যাটার্নের মধ্যে সৃজনশীল আসে। যেমন দ্বিতীয় অধ্যায়ে ওরকম আছে 4টার মতো প্যাটার্ন, 4টা-5টার মতো এরকম। তো ওইগুলোর বাইরে তো আর নেই। এখন এগুলো যারা আইডেন্টিফাই করতে পারে তারা কিন্তু ইজিলি সৃজনশীলে লিখতে পারে। তারা সৃজনশীলে একবার তোমার 70 মার্কের মধ্যে 60 আপ করে দেয়। কেন এখানে এতটুকু নাম্বার উঠাইতে ইজি হয় অনেকটা, অনেকে আবার 65 আপ করে দেয়। কারণ হলো এটা হলো অর্থনীতিটা হলো তোমার গাণিতিক। আর এখানে যারা শুদ্ধভাবে লিখতে পারে, শুদ্ধভাবে, তারা কিন্তু ফুল নাম্বার পায় একবারে, মানে 10-এর মধ্যে তারা 10ও পেতে পারে যদি তুমি একবারে খুব একুরেট কথাগুলো লেখো। এটা হলো পুরাপুরি পদার্থবিজ্ঞান আছে না, আমরা পদার্থবিজ্ঞান যারা পড়ছি বা 9-10-এ যাদের বিজ্ঞান ছিল তারাও বলতে পারবে, বিভিন্ন গাণিতিক অঙ্কগুলো যে দিছি, তো ওইগুলোর মতো এখানেও তুমি যদি শুদ্ধভাবে লেখো তাহলে তোমাকে একবারে ফুল নাম্বার দিবে, তোমার বেশি লেখার দরকার নেই। তো অর্থনীতি ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম, তোমাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এই পরবর্তীতে কিন্তু তোমাদের প্রতিদিন কিন্তু আমরা চেষ্টা করবো এই অর্থনীতির উপর কিন্তু লাইভ ক্লাস নেওয়ার, প্রথম অধ্যায় থেকে শুরু করে একবারে পুরো বইটা শেষ পর্যন্ত। এবং এই লাইভ ক্লাসগুলো তোমাদের মানে এমনভাবে নেব যেন তোমাদের একাডেমিক থেকে শুরু করে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সহ সব জায়গায় কাজে লাগে। এখন এটা কেন বললাম, কারণ চট্টগ্রামে যখন পরীক্ষা দিতে যাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওইখানে ডি ইউনিটে কিন্তু ইকোনমিক্স নামে একটা অপশন থাকে। তোমরা চাইলে কিন্তু অনেকে যার সাধারণ জ্ঞান দুর্বল থাকে সে চাইলে কিন্তু ইকোনমিক্সটাও ওখানে দেখাইতে পারো। এখন সেই অনুযায়ী তাকে প্রিপেয়ার হতে হবে আগে থেকে। আর গুচ্ছতে তো মাস্ট বি আসবেই, গুচ্ছতে তো তোমার ইকোনমিক্স থেকে তোমার 4টা 5টার মতো আসে অনেক সময় এরকম।
তো এখন এই হলো বিষয় তোমার অর্থনীতির ক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা যে অধ্যায়টা পড়বা সর্বপ্রথম তুমি কাজ থাকবে তোমার ওই অধ্যায়টার তুমি বিগত সালের কোশ্চেনগুলো সলভ করো, তুমি ইজিলি বুঝতে পারবা যে ওখানকার কোশ্চেন প্যাটার্নটা কীরকম। আর আমি তোমাদের অর্থনীতি প্রথম পর অনেকগুলো রেকর্ডেড ক্লাস দিয়েছি, প্রথম অধ্যায় তারপর দ্বিতীয় অধ্যায় দিচ্ছি এবং দশম অধ্যায়ের আছে, এবং আর আস্তে আস্তে ধারাবাহিকভাবে বাকিগুলোরও তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করব এবং অন্যান্য সবগুলোর ক্লাস আশা করি ধাপে ধাপে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এবং তোমরা আমাদের সাথে লাইভে যুক্ত হবে আশা করি, কারণ লাইভে যুক্ত হলে আমরা লাইভে তোমাদের প্রত্যেকটা সমাধান নিয়ে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হলো তোমাদের যে আমরা শুক্রবারে তোমাদের সাথে কিন্তু গুগল মিটে কিন্তু সবার সাথে কথা বলবো, যার যত সমস্যা আছে যার যত কোশ্চেন আছে সবগুলো কিন্তু জানাবো। আর এই গুগল মিটের যে লিঙ্কটা ওইটা আমরা পেজে গ্রুপে সব জায়গায় দিই, তুমি যেখানে যুক্ত থাকো না কেন সব জায়গায় পেয়ে যাবা, ওই জায়গায় আমরা প্রথমেই ওটার আগে রেখে দিব আর কি। তোমরা ইজিলি সেখান থেকে সেই লিঙ্কটা দিয়ে ঢুকতে পারবা ওই 6টা থেকে 7টা এই টাইমেই তোমার শুক্রবারে। মানে ওটা তোমার যত প্রশ্ন আছে তুমি আনলিমিটেড প্রশ্ন করতে পারবা, কোনো সমস্যা নেই, আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তো আমার অভিজ্ঞতা সেখানে শেয়ার করার চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো অনুসারে। তো দেখো আমরা যে টপিকের মধ্যে ছিলাম মূলত অর্থনীতির, যে আমাদের মাথায় যেটা রাখতে বলছিলাম যে অর্থনীতির ক্ষেত্রে তোমাদের মূলত যে জিনিসটা বললাম, তাহলে সর্বপ্রথম একটা অধ্যায়ে তোমরা প্যাটার্নটা খুঁজে বের করবা সর্বপ্রথম। এখন একটা অধ্যায় পড়ার কিন্তু নিয়ম আছে, আবার এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমার কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবা, দেখবা যে তোমার অনেক লাভ হচ্ছে। একটা তোমার অধ্যায়টার সর্বপ্রথম তোমার বুঝতে হবে যে অধ্যায়ে কোনগুলো জিনিস পড়বো কোনগুলো পড়বো না, কোনগুলো পড়ার চেয়ে তোমাকে বুঝতে হবে সবচেয়ে বেশি কোনগুলো আমি বাদ দেব। এইটা যে আন্দাজ করতে পারে যে কোনো অধ্যায়ের যে কোনগুলো আমি পড়বো না, কোনগুলো আমার দরকার নাই, বেশি পরীক্ষায় আসে না, বাদ দিতে জানে, সেই কিন্তু তার পড়াটা কিন্তু অনেক কমে হয়ে যায়। যেমন বিশ্ববিদ্যালয়ে পড়া শর্টকাট করা বলি, এখানকার যারা পরীক্ষা দেয় মানে সিলেবাসটা কত বলো দেখি, হিউজ কিন্তু একবারে। তো সবগুলো কি পরীক্ষায় আসে না কিন্তু। তো এখন যেগুলো তোমার দরকার নাই এবং যারা বাদ দিতে পারে এগুলা, তারাই তো মনে করো তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সবগুলো পড়ে কি কেউ কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? চান্স পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়, কারণ সবগুলো টপিক তো মনে থাকে না। যারা ভালো স্টুডেন্ট তাদের এরকম অবস্থা, সবগুলো জিনিস কিন্তু মাথার মধ্যে থাকে না। তো যেগুলো গুরুত্বপূর্ণ বেশি ওইগুলো রাখতে হয়। ঠিক তেমনিভাবে তোমারও এরকমটা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তোমাকে ঘাটাঘাটি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করা শিখতে হবে এগুলো কারণ এগুলো কাজে দিবে ভবিষ্যতে। কারণ এদিকে যখন আসবা তখন এইদিকেও কাজে দিবে। যারা এইচএসসিতে রয়েছ, এটা যখন এডমিশন দিবা তাদেরও মানে সেখানে এইটা লাগবে, অ্যানালাইসিস পদ্ধতিটা, যে কোথা থেকে প্রশ্ন আসে, কীভাবে প্রশ্ন আসে, এই বিষয়টা। তো একটা অধ্যায় পড়ার জন্য যে নিয়মটা তোমার বলি, সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে যে ওই অধ্যায়টার সর্বপ্রথম তুমি জাস্ট পার্টগুলো দেখবা। প্রথম কাজ হলো ওই অধ্যায়টা পার্টগুলো দেখবা, মানে প্রথম অধ্যায় কী কী পার্ট আছে। যেমন অর্থনীতি প্রথম অধ্যায় তোমার উপযোগ আছে, উপযোগের তারপর হলো অর্থনীতির সমস্যা, প্রাথমিক সমস্যা, তারপর উৎপাদন সম্ভাবনা রাখা, এভাবে তুমি পার্টগুলো দেখলা। 2 নম্বর কাজ হলো তোমার কি ওই অধ্যায়ে বিগত সালে কোশ্চেনগুলো কী কী আসছে, এমসিকিউ এবং সিকিউ, জাস্ট চোখগুলো দেখবা, তুমি মুখস্থ না কিন্তু, এখানে মুখস্থ করতে বলি নাই। মানে এমসিকিউগুলো কী কী আসছে দেখলা, যে মানে সিকিউর মধ্যে আছে খ নম্বরে উৎপাদন সম্ভাবনা রাখা বলতে কী বোঝায়, আরেক জায়গায় দেখলা যে উপযোগ কাকে বলে এটার সঙ্গে আসছে, আরেক জায়গায় দেখলা যে উপযোগ কয় ভাগে ভাগ করা যায়, মানে এইভাবে যেটাই হোক, শর্টকাট কথায় জাস্ট বোঝার জন্য জিনিসটা বলতেছি। এখন এভাবে তুমি দেখলা, এখন তুমি কিন্তু বুঝে গেলা মোটামুটি একটা, যখন বিগত সালে কোশ্চেনগুলো পড়লা যে কোনগুলো টপিক একটু বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, কোনগুলো থেকে প্রশ্ন আসে নাই, তোমার কিন্তু মাথার মধ্যে একটা কিন্তু সেট আপ চলে আসছে। এখন তুমি এখন পরবর্তীতে তুমি ভালো করে বিস্তারিতভাবে প্রথম থেকে পড়তে যাওয়া, তোমার কিন্তু জিনিসটা কিন্তু মাথায় ঢুকে যাবে, হ্যাঁ এই টপিকটা আমি পড়তেছি, তার মানে এটা তো পরীক্ষা বারবার আসছিল, তার মানে এটা বেশি গুরুত্ব আমাকে দিতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কোন টপিকটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটা গুরুত্বপূর্ণ তুমি কিন্তু নিজেই আন্দাজ করতে পারবা, তোমার শিক্ষকের সহায়তা লাগবে না, এভাবে যদি তোমরা পড়ো। তো এখন এভাবে পড়ার পর তোমাকে শেষে গিয়ে আবার বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালোভাবে শেষ করতে হবে। আর অর্থনীতির ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগেই, যে একটা সর্বশেষের সিক্রেটটা বলবো, সেই সিক্রেটটা হলো অর্থনীতির ক্ষেত্রে তোমার বিগত সালের কোশ্চেন যদি তুমি 3 বছরে অ্যাটলিস্ট শেষ করতে পারো, দেখবা যে ভাই আমি এটা গ্যারেন্টি দিব, তোমার ওই 3 বছর খুব ভালো করে যদি তুমি শেষ করতে পারো, সৃজনশীল তুমি 60টার মধ্যে 60টাই কমন পাবা, এই 11টার মধ্যে তুমি 11টাই কমন পাবা, 60টা দিতে হয় 11টার মধ্যে, তুমি সবগুলো সৃজনশীল কমন পাবা, একবারে ওই হুবহু প্যাটার্ন ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, প্যাটার্ন ওইখানে যেটা ছিল এখানে ওই একই প্যাটার্ন থাকবে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো অর্থনীতির সহজ সিক্রেট হলো তোমাকে বিগত সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সৃজনশীলের জন্য, 100% কমন পাবা অর্থনীতি সৃজনশীলের ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এমসিকিউ তুমি বিগত সালে যদি 4 বছর বা 5 বছরে যদি সলভ করো, তাহলে ওইখান থেকে তোমার
বলা চলে 40% বা 50% বা অনেক সময় বেশি আসে, অনেক সময় 60-70% আসে, মানে এক এক সময় এক একবার আসে আর কি। তবে বেশিরভাগ সময় আমি দেখছি 60%-এর মতো তোমার বা 40%, মানে 40 থেকে 60 এটার মধ্যে বেশিরভাগ সময় থাকে আর কি, এটার মানটার মধ্যে, মানে এতটুকু পরিমাণ রিপিট হয় অর্থনীতির ক্ষেত্রে। দেখছো তাহলে তোমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু প্যাটার্নটা রিপিট হয় বারবার। তো তোমাদের এখন এই প্যাটার্নগুলো কিন্তু বুঝতে হবে, যারা এগুলো বুঝতে পারে তারা কিন্তু ইজিলি কিন্তু মানে ভালো একটা রেজাল্ট নিয়ে চলে আসে। তো এগুলো বোঝার জন্য তোমরা আমাদের সাথে আশা করি পরবর্তী লাইভ ক্লাসগুলোতে যুক্ত হওয়া, এবং যুক্ত হলে আমি কিন্তু সাথে সাথে দেখাই দিব যে কোনটা তোমাদের জন্য দরকার, কোনটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা তোমাদের মানে বেশি লাগবে কাজে, এই সবগুলো ওভারঅল তোমাদের সৃজনশীলের জন্য কোনটা দরকার। এবং আমি যখন ক্লাস নিই, যারা আমার এই ক্লাসগুলো দেখছো ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, চাইলে তোমরা সেখানে দেখতে পারো, অপটিমিস্ট আশাবাদী নামে। সেখানে কিন্তু আমি যখন ক্লাসগুলো নিই তখন কিন্তু বলে দিই সাথে সাথে যে কোনগুলো তোমার পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, তা কোনগুলো সৃজনশীলের জন্য পড়তে হবে, কোনগুলো এমসিকিউর জন্য পড়তে হবে, এভাবে। তো এখন যারা ভালোভাবে সেই অনুযায়ী পর্যবেক্ষণ করে বিষয়গুলো দেখে তারাই কিন্তু ভালো রেজাল্ট করবে আলটিমেটলি, আর যারা কিন্তু এভাবে দেখে না তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তো অর্থনীতির ক্ষেত্রে তাহলে আমাদের প্রধান যে সিক্রেটটা ছিল তোমার 1 নম্বর, যেটা বিগত সালে কোশ্চেনগুলো মাস্ট শেষ করতে হবে 3 থেকে 4 বছরের। আর এটা হলো শুধু সিকিউর জন্য, মানে সৃজনশীলের জন্য। এটা করলেই তোমার মোটামুটি ওভারঅল সবগুলো ক্লিয়ার হবে। আর একটা কথা, আবার অনেকে আবার এই জিনিসটা এরকম করিও না যে তুমি মূল বইটা না পড়ে শুধু বিগত সালে কোশ্চেনগুলো সলভ করতেছো, তাহলে কিন্তু হবে না, তোমার একদম হবে না একবারে। তোমার কী করতে হবে, সর্বপ্রথম আগেই বলছি, কিন্তু প্রথমে বলছি, তোমার সর্বপ্রথম হলো বইটা ভালো করে বুঝে নর্মালভাবে যে কোনটা কী বোঝাচ্ছে, মুখস্থ না করলেও তুমি যদি বুঝে পড়ো, আমি যেভাবে এই ক্লাসগুলো নিচ্ছি তোমার ক্লাসগুলো দেখলেই বুঝবা যে কীভাবে বুঝে বুঝে পড়তে হয়। তো বুঝে যদি পড়ো, পড়ার পর তারপরে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে সেটা লাভে দিবে। তুমি যদি মনে করো বুঝে কোনো কিছু পড়লা না, এমনিতে মুখস্থ করে নিলা, তারপরে এমসিকিউ সলভ করতেছো বা সিকিউ সলভ করতেছো, কিছুই পারবা না, একবার কিচ্ছুই পারবে না। অর্থনীতিতে এটা হলো গাণিতিক রিলেটেড সাবজেক্ট, এখানে বুঝার বিষয় আছে, যে বুঝবে না সে মানে মারা খেয়ে যাবে আর কি। তো এখন এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবা যাতে মানে এই ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, বিশেষ করে অর্থনীতিতে। ক্ষেত্রে আমার অর্থনীতিতে অভিজ্ঞতা বেশি আছে, মানে একটু এক্সপিরিয়েন্স হয়েছে, যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি চেষ্টা করলাম তোমাদের সাথে সেই বিষয়টা শেয়ার করার। অবশ্যই তোমরা এই বিষয়গুলো সবাই ফলো করার চেষ্টা করবা যে অর্থনীতির। আর অর্থনীতির ক্ষেত্রে আরেকটা কথা বলি, যেহেতু অর্থনীতি সাবজেক্টটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও আসবে, সেজন্য তোমাদের যে বিষয়টা এখন থেকে বলবো, তোমরা এই সাবজেক্টটা এমনভাবে পড়বা যেন তোমার একাডেমিকের পাশাপাশি তোমার এডমিশনটা ক্লিয়ার হয়। কীরকম বিষয়টা দেখো, যেমন আমরা বাংলা আছে তোমাদের, বাংলা কিন্তু এইচএসিতে পড়ো, ওই এডমিশনও ওই একই বাংলা পড়তে হয়। ইংরেজি এখন এইচএসিতে পড়ো, ওই এডমিশনও ওই একই ইংরেজি পড়তে হয়। তো তুমি এমনভাবে পড়ো না এখানে যেন এডমিশন আবার তোমার নতুন না হয় জিনিসটা, এই সেম জিনিসটা তোমাকে এখানেও করতে হবে। এখন অর্থনীতিতে তুমি এমনভাবে পড়ো, যারা মানবিকের আসো, এমনভাবে এখানে তুমি শেষ করো যেন তোমার এডমিশনের টাইমে গিয়ে তোমার নতুন করে আবার সেই অর্থনীতিটা পড়তে না হয়, এটাই। তাছাড়া অন্য কোনো কিছু না। আর বুঝে পড়ার ট্রাই করো, বুঝে এমনি আন্দাজে পড়ে কিন্তু লাভ হবে না। বুঝে পড়ার ট্রাই করো, দেখবা ইজিলি তুমি সেটা বুঝতে পারতেছো। বুঝে পড়বা না, কোনো লাভ নাই, ওটা মানে হারাই যাবে এবং তুমি পারবে না ওটা যদি মানে বুঝে না পড়ো। একটা এমসিকিউ দিবে, এমসিকিউটা তুমি সলভ করতে পারবে না, এই হলো বিষয়। তো আশা করি তোমাদের বিষয়গুলো বুঝতে পারছো যে আমি কোন বিষয়টাকে মূলত তোমাদের ইঙ্গিত করতেছি অর্থনীতির ক্ষেত্রে মূলত। আর অর্থনীতির যে এমসিকিউ রয়েছে, এমসিকিউর ক্ষেত্রে আমি যে বিষয়গুলো বলবো সেটা হলো তোমাদের বিগত সালে কোশ্চেন সর্বপ্রথম, ওটা তো বললাম। তার পাশাপাশি তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আরও কয়েকটা কাজ করতে হবে, সেটা হলো যে বিভিন্ন ধরনের স্বনামধন্য যে বিভিন্ন ধরনের কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর কোশ্চেন, তারপর বিভিন্ন ধরনের ভার্সিটি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে যে কোশ্চেনগুলো আছে এই সবগুলো সলভ করতে হবে। এর পাশাপাশি তোমার আরও এক্সট্রা কিছু সলভ করা লাগবে। এগুলো যদি তুমি করো, আশা করা যায় তোমার অর্থনীতিতে A+ কেউ ঠেকাইতে পারবে না, তোমার অর্থনীতিতে A+ আসবেই। তবে এভাবে করতে হবে, এখন এভাবে কেউ করে না, তো সবাই শুধু যেভাবে করে নর্মালি অর্থনীতিটা পড়ে মানে বিগত সালে কোশ্চেনগুলো একটু দেখে শেষ। তো তোমাকে এমনভাবে যে কোনো জিনিসটা পড়ো, আমি যেভাবে বললাম এই প্রসেসে আগাও, দেখবা যে তোমার কোনো আর সমস্যা থাকবে না। আর তাছাড়া অর্থনীতি রিলেটেড তোমাদের বিভিন্ন ধরনের ক্লাসগুলো নেওয়া হয়েছে ইউটিউবে, অপটিমিস্ট আশাবাদী নামক যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে তোমরা চাইলে সেখান থেকে ইজিলি সেখান থেকে দেখতে পারো ক্লাসগুলো, তোমাদের অনেকটা উপকার হবে সেই ক্লাসগুলো আশা করি।
দুঃখিত একটু আমাদের সমস্যার কারণে এই যে জানালাগুলো একটু লাগাই দিলাম, জানালা খোলা ছিল এই জন্য মশা আসতেছিল, এই জন্য দুঃখিত। তো আমরা যেখানে মূলত ছিলাম আজকের আলোচনার মধ্যে, দেখো যে আমাদের সর্বপ্রথম যেটা আলোচনা আজকে বেসিক আলোচনা করতে চাইছিলাম অর্থনীতির এবং অর্থনীতির সিক্রেটগুলো। আশা করি তোমাদের অর্থনীতি রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না, এই বিষয়গুলো সবাই ফলো করবে। এভাবে যদি ফলো করো তোমাদেরকে একাডেমিকের পাশাপাশি এডমিশন সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কোনো কিছু আর কিন্তু নতুন কোনো কিছু থাকবে না। তো এভাবে সবাই আশা করি পড়বা। এখন আরেকটা আমাদের সাবজেক্ট আছে, সেটা হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান কীভাবে পড়বো? সমাজবিজ্ঞান অনেকের এবার কি যারা সমাজবিজ্ঞান নিছে, মানে এই সাবজেক্টগুলো সমাজবিজ্ঞান ইতিহাস সবগুলো প্রায় যদিও একই রকম, মানে ভিন্নতা নাই, সবগুলো প্রায় একই আছে অবস্থা। তো তারপর সমাজবিজ্ঞান যেহেতু আমরা ডিফারেন্সভাবে আলোচনা করতে চাচ্ছি, তো ডিফারেন্সভাবে আলোচনা করি। তো সমাজবিজ্ঞান অনেকের কাছে ইজি মনে হয়। ইজি বলতে কি, তুমি যখন পড়বা তুমি দেখবা অনেক ইজি লাগতেছে, অনেক সহজ লাগতেছে, কিন্তু যখন পড়বা নর্মালি যখন তুমি পড়তে যাবা মানে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো, হ্যাঁ এটা যারা এটা বোঝাচ্ছে। কিন্তু পরীক্ষায় অনেক সময় সমাজবিজ্ঞান, মানে বেশিরভাগ সময় সমাজবিজ্ঞানে যে এমসিকিউগুলো দেয় এগুলো জ্ঞানমূলক কম দেয়, অনুধাবন টাইপের একটু বেশি দেয়। যেমন বাংলার ক্ষেত্রে আমরা দেখি না, তো ঠিক তেমনিভাবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অনেক সময় এরকমটা হয় যে এমসিকিউগুলো অনুধাবন টাইপের একটু বেশি দেয় জ্ঞানমূলকের চেয়ে। তো এই জন্য এই বিষয়টা একটু বুঝতে হয় যে এইটা দ্বারা কী বোঝাচ্ছে, এটাকে মানে এখানকার বিষয়গুলো প্রায় সবগুলো প্রায় সাংঘর্ষিক বলতে কি কাছাকাছি সবগুলো। যেমন সংঘ, তারপর দল, এরকম যেমন আছে না তোমার, মানে অপশনগুলো এমন থাকে যে এইটাও হতে পারে এইটাও হতে পারে এইরকম। তো এটার ক্ষেত্রে তোমার সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তোমার যে জিনিসটা সৃজনশীল, এখানে সবাই পাবে, সৃজনশীল কারো সমস্যা হবে না সমাজবিজ্ঞানের ক্ষেত্রে। আর এখানেও ওই একই সিক্রেট যে সৃজনশীল কমন পাওয়ার জন্য তোমার মাথায় যে জিনিসটা সবসময় রাখতে হবে, এখানকারও ক্ষেত্রে তোমার সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বিগত 3-4 বছরে তোমাকে সবগুলো সলভ করতে হবে। তুমি যে এক্সট্রা যদি আর কোনো সলভ না করো, বিগত 3-4 বছরে সলভ করো, তোমার এমনিতেই তুমি সবগুলো পারবা। কারণ ওই ঘুরে ঘুরে ওই জিনিসগুলোই বারবার দিচ্ছে ওরা, নতুন কোনো জিনিস নাই। তুমি অ্যানালাইসিস করো, দেখো যে ওই টপিকগুলোই ঘুরে ঘুরে দিচ্ছে। মনে করো প্রথমবার দিছে তোমার পরিবার সম্পর্কে আলোচনা, তা পরবর্তী বছর দিছে তোমার পরিবারের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা। মানে ঘুরে ঘুরে তারা মূলত চেষ্টা করে যে একটা অধ্যায়ের যে প্যাটার্নগুলো আছে 6টা 5টা যেটাই হোক থাকে, কিন্তু ওইটাই আইডেন্টিফাই করতে হবে। যারা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে ইজিলিভাবে, তারাই কিন্তু ওই জিনিসটাতে সহজে কিন্তু মানে চেক আউট করতে পারে এবং তারা কিন্তু পরীক্ষায় খুব সুন্দরভাবে এটা লিখে আসতে পারে। তো এখন তোমাকে এই জিনিসটা কিন্তু একটু ঘাটাঘাটি করতে হবে যে বিগত সালে কোশ্চেনগুলো খুব সুন্দর করে সলভ করতে হবে। আর সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তোমার এমসিকিউ কিন্তু কমন পাওয়া একটু সম্ভাবনা কম থাকে সরাসরি। কেন? কারণ এখানকার এমসিকিউগুলো রিপিট কম হয় না, যে ওটা না হয় কম হয়, মানে তোমার 10%, 20%, 30% এমন, মানে ঠিক নেই, মানে কম হয় আর কি এখানকার এমসিকিউগুলো রিপিট আর কি, বেশি খুব একটা হয় না। তো এখন এখানকার ক্ষেত্রে তাহলে তোমাদের যে সিক্রেটগুলো মাথায় রাখতে হবে সমাজবিজ্ঞানের তোমার এমসিকিউর ক্ষেত্রে, সিকিউ তো সবাই মোটামুটি পারবে, কোনো সমস্যা হবে না। তবে সিকিউর ক্ষেত্রে আরেকটা বিষয় সমস্যা বলি, যেটা তোমার হবে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই হবে, সেই বিষয়টা হলো সৃজনশীল 7টা লিখতে পারি না। এটা প্রায় তোমার 60-70% স্টুডেন্টেরই সমস্যা, যে সৃজনশীল আমি 7টা লিখতে পারি না। তো এইটা সমস্যাটা কেন হয় বা কোথা থেকে হয় বলি। দেখো আমরা নর্মালি যে কোনো একটা প্রশ্ন যখন উত্তর দিতে যাই, তখন প্রথমকার যে অংশগুলো সেগুলো খুব ভালো করে দিতে গিয়ে শেষগুলো আর দেওয়া হয় না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো তোমাকে এমনভাবে সাজাইতে হবে, তোমাকে টাইমটা আগে থেকে সেট আপ করে নিতে হবে যে একটা সৃজনশীল জন্য আমি 20 মিনিট কি 22 মিনিট সময় দেবো। এভাবে যদি তুমি প্রত্যেকটা সৃজনশীল সময়গুলো ভাগ করে নাও, তাহলে দেখবা যে তোমার ইজিলি তোমার কিন্তু সবগুলোর সমাধান হয়ে যাচ্ছে। তো তোমার এভাবে চেষ্টা করতে হবে। এখন অনেকে এরকমটা দেখি যে প্রথমকার সৃজনশীলটা তোমার আধা ঘন্টা লাগায়, তারপরে সৃজনশীলটা তোমার 25 মিনিট, এভাবে কিন্তু সময়টা কিন্তু তারা খেয়ে ফেলে। এই কারণে কিন্তু তারা 7টা সৃজনশীল কিন্তু দিতে পারে না। তো সমস্যাটা হলো এই জায়গায়, তোমাকে প্রথমে খুব ভালো করে লিখে একবারে হয়ে যেতে হবে না। তুমি অনেকে এমন জিনিসটা দেখছি আবার যে বলছে যে খুব ভালো করে লিখছি, কিন্তু লিখছে 5টা, লাভ আছে? ওই 5টা খুব ভালো করে লিখে যদি 9 মার্ক করে দেয়, মনে করো 9 মার্ক করে তো দেওয়া খুব কঠিন, যদিও দেয় আর কি, ধরে নিলাম তাকে 9 মার্ক করে দিয়েছে, তার মানে তার হলো 45 মার্ক। তো এখন তুমি যদি 7টা সৃজনশীল দাও, মানে তোমার 7টা দিলা, তো তোমার যদি 7টা সৃজনশীল তোমার 7টা দাও এবং তোমার যদি 8 মার্ক করে দেয় গড় প্রতি, তোমার কিন্তু 56 মার্ক হয়ে যায়। তাও তো দেখো তোমার কিন্তু তার চেয়ে 1 মার্ক আরও কম দিল, তো তোমাকে তার চেয়ে 1 মার্ক কম মানে কি, তোমার কি তার চেয়ে 1 পৃষ্ঠা বেশি লিখছো এরকমটা কিন্তু না। তো এখন দেখো তোমার সবসময় অলওয়েজ এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যে পরীক্ষার ক্ষেত্রে কম লিখো কিন্তু ফুল দিয়ে আসো, সম্পূর্ণটা দিয়ে আসো, পুরোপুরি দিয়ে আসো, কোনো কোশ্চিন বাদ রাখবা না। ভুল লিখো কিন্তু সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবা, সবসময় অলওয়েজ সম্পূর্ণটা দেওয়ার, তাহলে দেখবা যে তোমার পরীক্ষায় বেশি নাম্বার আসতেছে। বিশেষ করে সৃজনশীলের ক্ষেত্রে তো আরও এটা একবার মাস্ট, সবগুলো দিতেই হবে।
কারণ তোমার অনেকে দেখি যে কিছু দেয় আবার কিছু দেয় না, অনেকে দেখি যে 7টা সৃজনশীল দেয় না, 6টা সৃজনশীল দেয়, এটা কিন্তু একটা বড় সমস্যা। তো যার কারণে কিন্তু অনেকে এ প্লাসটা ছুটে যায় এবং এ প্লাস সেটাই পায় না। তো তাহলে আমাদের সমাজবিজ্ঞানে যে বিষয়টা ছিলাম এখানে আমাদের সৃজনশীলের তো বিষয়টা বলছি, এবং এমসিকিউর ক্ষেত্রে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সকলকে মাথায় রাখতে হবে এখানকার, যে আমাদের মূল যে বইটা রয়েছে সর্বপ্রথম আমাদের কাজ হলো মূল বইটা খুব সুন্দরভাবে শেষ করতে হবে, মানে খুব ভালোভাবে একবারে তোমাকে বুঝে বুঝে সবগুলো কোনটা দ্বারা কী বোঝাচ্ছে একবারে সবগুলো বিষয় ভালোভাবে শেষ করতে হবে। তুমি বিভিন্ন বাজারে বই নিতে পারো, অসংখ্য বই আছে, অক্ষরপত্র আছে, লেকচার সিরিজের বই আছে, আরও বিভিন্ন ধরনের কিন্তু বই আছে, এবং তোমার যেটা পছন্দ এবং তোমার জন্য যেটা পারফেক্ট মনে হয় সেই বইটা কিন্তু তুমি নিতে পারো। বই সবগুলো প্রায় সমান, প্রায় 90 থেকে 95%ই জিনিসের সমান সবগুলো বইয়ে, জাস্ট একটু শুধু ভিন্নতা রয়েছে বা আগা পিছা রয়েছে এটাই, তাছাড়া কিন্তু খুব একটা কিন্তু নাই ওরকম যে একবারে নতুন সবগুলো এই বই আলাদা ওই বই আলাদা, এরকম খুব একটা নেই। তো এই জন্য তোমাদের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তোমার একটা কাজ করতে হবে খুব ভালোভাবে, একবারে খুব ভালোভাবে, শুধু এমনিতে হালকা করে পড়ে নিলে কিন্তু এই সাবজেক্টে হবে না, কারণ এই সাবজেক্টে এমসিকিউগুলো মানে অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে। তুমি নিজে দেখিও অন্যান্য সাবজেক্টের চেয়ে যে ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো চেয়ে সমাজবিজ্ঞানে যে এমসিকিউগুলো একটু একটু মানে কেমন জানি আলাদা আলাদা মনে হয়, অনুধাবন টাইপের মনে হয়। তো এই জন্য এগুলো খুব সুন্দরভাবে মাথায় রাখবা, যাতে তোমরা ইজিলি তোমরা 30টার মধ্যে 28টা টিক এমসিকিউ লাগাইতে পারো, এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মানবিকের তোমার টার্গেট রাখতে হবে যেন 30টার মধ্যে তুমি 25টা আপ এমসিকিউ করতে পারো, অর্থাৎ তোমার যেন 28, 27 এরকমটা এমসিকিউ লাগে। এবং সৃজনশীলের ক্ষেত্রে তোমার সবসময় টার্গেট রাখতে হবে যেন তুমি 55 আপ করতে পারো। এই দুইটা সবসময় অলওয়েজ টার্গেট রাখবা, সবসময় যেন তোমার প্রত্যেকটা সৃজনশীল যেন 8-এর নিচে না আসে। টার্গেট আরও বড় রাখবা, কিন্তু যেন অ্যাটলিস্ট তোমার যেন এটা দেয় এরকম, যেন তুমি এরকমভাবে তুমি লিখবা এবং এরকমভাবে তোমার এমসিকিউগুলো সলভ করবা, যেন এটা তুমি পাও একবারে। কারণ এটা হচ্ছে কমে গেলে তোমার কিন্তু এ প্লাস হবে না কিন্তু। টার্গেট বড় রাখতে হয় অবশ্যই, কিন্তু মানে তোমার এটা মানে সর্বনিম্ন লোয়ার স্টোর, মানে এটা লাগবেই লাগবে, এটা নিচে নেমে গেলে কিন্তু তোমার এ প্লাস আর হবে না কিন্তু, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আর তোমাদের এখানে একটা সুবিধা আছে, আবার এখানে 2টা পত্র আছে প্রত্যেকটা সাবজেক্টে, যেমন অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, সমাজবিজ্ঞানে তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। তো এটা একটা তোমাদের ভালো সুবিধা দিবে যে 2টা যেহেতু পত্র আছে, তার মানে একটা পত্রতে যদি তোমার 75 মার্ক পাই, আরেকটা পত্রতে মনে করো এখানে 85 পাইলো, তাহলে কিন্তু ইজিলি তোমার এ প্লাস চলে আসবে কিন্তু। এইভাবে 2টা মিলে তোমার কিন্তু 160 হলেই তোমার এ প্লাস হয়ে যাবে। তো এটা একটা ভালো সুবিধা আছে আর কি। যেমন এখানে সুবিধা আবার অসুবিধা আছে, যেমন তুমি কেউ যদি 159ও পাই, 158 পায়, তাহলে কিন্তু এ প্লাস হয় না, এটা কিন্তু একটা আবার খারাপ দিক, মানে কাছাকাছি গিয়েও কিন্তু অনেকে আবার এ প্লাস পায় না। আবার অনেকে ওরও মান এ থাকলো যে 59 পাইলো, আবার যে আবার তোমার 41 পাইলো 40 পাইলো তারও মান এ, কিন্তু মানে 2টা প্রায় একই অবস্থা হয়ে গেল, মানে এ এত কম পেয়ে ও আবার একবারে কাছাকাছি গিয়েও ওই মান কিন্তু একই। তো বিষয় হলো এরকম আর কি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমাদের যে আজকের আলোচনা টপিক ছিল অর্থনীতি এবং সমাজবিজ্ঞান কীভাবে পড়বো না পড়বো, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং তোমাদের সাথে আমরা মানে আগামীকাল আমরা আলোচনা করব এই যে অপটিমিস্ট এডমিশন 1 যে পেজটা আছে ওই পেজে জিকে ক্লাস নিয়ে এবং জিকে আইকিউ তারপর ম্যাথ এই টপিকগুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। এগুলো কিভাবে পড়বো না পড়বো, এগুলো কীভাবে পড়া উচিত, ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এগুলো আমরা এমনভাবে সাজাচ্ছি, এগুলো প্লেলিস্ট আকারে তোমাদের কিন্তু ইউটিউবে কিন্তু এগুলো আপলোড দিই, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা একটা করে প্লেলিস্ট থাকে, যে এই সাবজেক্টে এই প্লেলিস্ট, এই সাবজেক্টে এই প্লেলিস্ট। এবং এটা এভাবে করি কেন, কারণ যারা পরবর্তীতে যারা আসবে সবার যেন সুবিধা হয়, কেউ যদি লাইভগুলো মিসও করে যেন পরবর্তীতে তারা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে, যে কোন সাবজেক্টটা আমাদের কীরকমভাবে পড়া উচিত, এটা কীভাবে পড়লে আমাদের হবে। এটা যখনই দেখুক না কেন এটা সব সময়ের জন্য প্রযোজ্য হবে এই সাবজেক্টগুলোর, এগুলো এভাবে পড়া উচিত, এই যে আমি যে নিয়মগুলো পড়তেছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তো এগুলো অবশ্যই তোমরা ফলো করবা, এবং ফলো করলে আমি আশাবাদী যে তোমাদের অনেকটা উপকার হবে। আমি এটা নিজেও পাইছি এবং আশা করি তোমরাও পাবা, এটা কোনো খারাপ দিক হবে না। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করতেছি তোমাদের সাথে, তাহলে কালকে দেখা হচ্ছে তোমাদের যে অপটিমিস্ট এডমিশন 1 যে পেজ সেই পেজে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো কালকে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।